আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, দ্য হরর ডায়েরির ফ্রাইডে স্পেশাল এপিসোডে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া অথবা আপনার জানা কোনো হরর বা ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠাতে চান এবং আপনি চান যে ঘটনাটি আমরা পড়ে শোনাই, অথবা আপনি চান যে ঘটনাটি আপনি রেকর্ড করে পাঠাবেন এবং ঘটনাটি আমরা আমাদের চ্যানেলে প্রচার করব, তাহলে ঘটনাটি রেকর্ড করে অথবা লিখে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হলো thehorrordiarypd@gmail.com। আমি মেইল অ্যাড্রেসটি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, thehorrordiarypd@gmail.com। তো দেরি না করে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা ঘটনাটি আমাদেরকে এখনই লিখে বা রেকর্ড করে ইমেল করে পাঠান। আপনি যদি চান যে আপনার নাম এবং ঠিকানা আমরা গোপন রাখি, সেক্ষেত্রে মেইলের শুরুতেই আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আপনার পরিচয় গোপন রেখে আমরা ঘটনাটি আমাদের চ্যানেলে প্রচার করব। আমাদের আজকের ফ্রাইডের স্পেশাল এপিসোডের প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মারিয়া আক্তার আপু। চলুন দেরি না করে ঘটনাটি তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই শুরু করি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যেটা বেশ অনেক দিন ধরেই আমি এবং আমার ফ্যামিলি ফেস করছি। সবচেয়ে বেশি ফেস করছে মূলত আমার দাদি। তো চলুন শুরু করা যাক। প্রথম যেদিন ঘটনাটি শুরু হয় সেদিন রাত প্রায় 2টার মতো বাজে। দাদি উচ্চ কণ্ঠে আমার ঘুম ভেঙে গেল। বলে রাখা ভালো, রাতে আমি দাদির সাথেই ঘুমাই। দাদি আব্বু চাচাদের নাম ধরে জোরে ডাকাডাকি করছিলেন, কিন্তু কেউ যেন তার আওয়াজ শুনতে পাচ্ছিল না। আমি ঘুম ঝরানো কণ্ঠে জিজ্ঞেস করলাম, কী হয়েছে দাদি, সবাইকে ডাকছো কেন? দাদি কিছুটা ভীত স্বরে বললেন, আমার রুমে কে যেন এসেছে, বিছানায় উঠতে চাইছিল। আমি ভুরু কুঁচকে চারপাশে তাকালাম। অন্ধকারেও স্পষ্ট বুঝতে পারলাম কেউ নেই। আমি বললাম, কোথায়? কেউ তো নেই। দাদি বলল, না, একটু আগেই ছিল এখানে, এখন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আমি এবার উঠে রুমের লাইট চালালাম। পুরো রুম জুড়ে চোখ বুলিয়ে কাউকে দেখতে পেলাম না। দাদি তখনও ভয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসেছিলেন। দাদির অবস্থা দেখে বিষয়টা আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হলো না। আমি বললাম, দাদি, এখানে বসে থেকে তো লাভ নাই, চলো আমার সাথে, আব্বু চাচাদের ডাকি। দাদিকে সাথে নিয়েই আব্বু, ছোটো চাচু, বড় চাচু সবাইকে ডেকে তুললাম। তারপর তারা ঘটনাটি জানতে চাইলে দাদি সব খুলে বললেন। দাদির ভাষ্য মতে ইদানিং দাদির রাতে খুব একটা ঘুম হয় না, ফলে রাতের বেশিরভাগ সময় কাটে নিদ্রাহীনতায়। আজও একইভাবে সময় কাটছিল। হঠাৎ দাদি খেয়াল করলেন একটা কালা ছায়া, একদম মানুষের মতোই গড়ন, তার বিছানার কাছে হামাগুড়ি দিয়ে এসেছে এবং বিছানায় উঠতে চাইছে। দাদির দিকে মুখ তুলেই তাকিয়েছিল কালো ছায়াটি। দাদি প্রথমে ভাবলেন যে ঘরে হয়তো কেউ এসেছে। পরক্ষণেই তার মাথায় এলো ছায়াটি বেশ বড়সড়, মানুষের চাইতেও আকৃতিতে অনেকটা বড়। আর ঘরের মধ্যে কেউ এলে এভাবে অন্ধকারের মাঝে কেন বিছানায় উঠতে চাইবে, তাও হামাগুড়ি দিয়ে? আর ঘরের কেউ এলে তো হয় দাদিকে ডাক দিবে বা আমাকে ডাক দিবে বা রুমের লাইট চালাবে, এমন অদ্ভুতরা কাণ্ড তো কেউ করবে না। তাই তিনি সবাইকে ডাকতে শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো, সবাইকে যখন ডাকাডাকি করছিলেন ঠিক তখনই ছায়াটা
দাদির চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এ কথা শুনে আব্বু আর চাচারা তখন পুরা বাসা ভালো মতো খুঁজে দেখলেন, কিন্তু বাসার কোথাও কোনো কিছু নেই। তবে কেন যেন দাদি নিশ্চিত ছিল এটা কোনো মানুষ হতে পারে না। কোনো মানুষ হলে কি আর এভাবে অদৃশ্য হয়ে যায়? কিন্তু বাসার কেউই তা মানতে চাচ্ছিল না। যেহেতু তাদের বয়স হয়েছে, সেহেতু তারা এটাকে নিছকই তাদের মনের ভুল হিসেবে ধরে নিল। আরও যেহেতু দাদি বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ, সেহেতু এই বয়সে অসুস্থ শরীরে মনের মধ্যে এরকম অদ্ভুতের চিন্তাভাবনা আসতেই পারে। এই ভেবে সবাই বিষয়টাকে অনেক হালকাভাবে নিলেন। এরপর দাদি সবার যুক্তির কাছে মেনে নিলেন যে এটা হয়তো তার মনের ভুলই ছিল। এরপর থেকে আমরা ডাইনিংয়ের লাইট জ্বালাই ঘুমাতাম। এটা মূলত দাদির মনের খচখচানি দূর করার জন্যই। আর ডাইনিংয়ের লাইট জ্বালালে যেহেতু সব বেডরুমেই মোটামুটি আলো যায়, সেজন্য আর কি। সেদিনের এই ঘটনার পর থেকে পরবর্তী 2-3 দিন আর তেমন কিছুই ঘটেনি। কিন্তু এরপরের একদিন দাদি মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে। ওয়াশরুম থেকে দাদি যখন রুমে ফিরে বিছানায় উঠে, তখনই দাদি দেখতে পায় ওয়ার্ড্রপের সাথেই সাদা রঙের কি যেন একটা হেলান দিয়ে বসে আছে। দাদি ভয়ে আর কিছু খেয়াল না করে অপর পাশ হয়ে ফিরে শুয়ে পড়ে আর মনে মনে দোয়া পড়তে থাকে। এই ঘটনাটা পরের দিন দাদি শুধু আমার সাথেই শেয়ার করছিল। আমি আর কাউকে এই বিষয়ে কিছু বলি নাই। এর পরের দিন রাতেই দাদি সম্মুখীন হন এক ভয়ানক ঘটনার। এই ঘটনাটাও ঘটে রাত 2টা বা তার পর দিয়েই। দাদি দেখতে পান একটা কালো ছায়া দাদির দিকে হাত বাড়িয়ে দাদিকে ডাকছে, দাদিকে ধরার চেষ্টা করছে। দাদি ভয়ে দ্রুত শোয়া থেকে উঠে বসে এবং ক্রমাগত বিছানার মধ্যে পিছাতে থাকে। তিনি যতই 2 হাত দিয়ে পিছনে যাওয়ার চেষ্টা করছিল, ছায়াটা ততই দাদির দিকে আগায় আসতে থাকে। সেদিন দাদি খেয়াল করলেন ওই ছায়াটার পিছনেও কালো রঙের আরেকটা ছায়া ছিল। ওই ছায়াটা প্রথম ছায়াটার ঠিক পিছনেই দাঁড়ায় ছিল। দাদি ভয়ে চিৎকার করতে শুরু করলেন, না আমাকে ধরো না, না আমাকে ধরো না। এইভাবে তিনি চিৎকার করে পুরা বাড়ি একাকার করে ফেলছিলেন। কিন্তু ছায়াটির কোনো নড়চড় ছিল না। সে ঠিকই তার 2 হাত দাদির দিকে বাড়ায় দাদিরে ধরার চেষ্টা করছিল। দাদি ভয়ে কোনো সূরাও ঠিকমতো যে পড়বে তারও উপায় ছিল না। এরপর দাদি খেয়াল করলেন ছায়াটা কিছু একটা বলতে চাইছে দাদিকে, তো কী বলতে চাইছে এটা বোঝা যাচ্ছে না। দাদির চিৎকারে ঘরের সবাই ছোটাছুটি করে চলে আসে দাদির রুমে এসেই রুমের লাইট জ্বালায় দাদিকে সবাই জড়ায় ধরে। দাদির ভাষ্য মতে আব্বু এবং চাচারা রুমে ঢোকার পরও ছায়াটা রুমে ছিল, কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই ছায়াটা আবার অদৃশ্য হয়ে যায়। এরপর দাদি সবাইকে পুরা ঘটনাটা খুলে বলেন। পুরা ঘটনা শুনে এবার ঘরের সবাই একটু ভয় পায়। সত্যি কি আসলে এরকম কিছু ঘরের মধ্যে ঘটতেছে? তখন বড় চাচা বললেন, আরেকদিন দেখতে, এরপর যদি এমন কিছু হয় তাহলে কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবেন। এই একদিন দাদি ছায়াটা দেখতে পায় কিনা বা আসলে এমন কিছু হয় কিনা এটা নিশ্চিত হবেন এবং তারপরেই হুজুর বা কোনো ওঝা কবিরাজ ডেকে আনবেন। বড় চাচার এই কথার সাথে সবাই সম্মতি দেয়। এরপরের দিন ভোরবেলা 5:30 থেকে 6টার মতো বাজে। মূলত এই সময়ে সূর্য উঠে যায় এবং ঘরের ভিতরে আলো ঢুকে আসে এবং ঘর আলোকিত হয়ে যায়। কিন্তু এই দিন বাসার ভিতরটা কেমন যেন অন্ধকার হয়েছিল। মনে হচ্ছিল কুচকুচে অন্ধকারে পুরো বাসাটা ঘিরে আছে। সেদিন আমার চাচাতো ভাই জেগে জেগে ফোনে গেম খেলতেছিল। হঠাৎ সে আর চোখে খেয়াল করলো একটা কালো অবয়বের মতো কিছু একটা দাদির রুমের দিকে এগিয়ে যাচ্ছে। গেম খেলায় মত্ত থাকায় সে বিষয়টাকে তেমন একটা পাত্তা দেয়নি। ছায়াটা এবার দাদের দিকে না গিয়ে আমার দিকে এগিয়ে আসে এবং 2 হাত বাড়ে আমাকে ধরতে যাচ্ছিল। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে সে সময় দাদি ঘুম ভেঙে যায়
এবং এই দৃশ্য দেখে তিনি চিৎকার করতে শুরু করেন। দাদির চিৎকার শুনে সবাই আমাদের রুমে ছুটে আসে এবং পুরো ঘটনাটা শুনে সিদ্ধান্ত নেয় যে আজকে একজন হুজুরকে ডেকে আনবেন। এরপর বড় চাচা এলাকার এক হুজুরের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলেন। হুজুর সবটা শুনে বললেন, ভালো দেখে একজন বড় হুজুরের সাথে কিংবা কোনো কবিরাজের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। তবে তিনি বললেন, দাদির যেহেতু বয়স হয়েছে তাই এটা আবার তার মনের ভুলও হতে পারে, কিন্তু সবাই এতদিনে নিশ্চিত যে এটা শুধু মনের ভুল না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। কারণ আমার চাচাতো ভাইও আর চোখে একটা অবয়ব দেখতে পেয়েছিলেন। ইদানিং আম্মুর কাছেও মনে হয় ডাইনিং রুম জুড়ে কেউ যেন রাতের বেলা হাঁটাহাঁটি করছে। মাঝে মাঝে আম্মু ঘুমের মধ্যে শুনতে পান অদ্ভুত এক কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকছে। এরপর একটা বিশেষ দরকারে আমরা গ্রামের বাড়িতে যাই। ফলে যে কয়দিন আমরা গ্রামে ছিলাম সে কয়দিন আর কোনো সমস্যা হয়নি। গ্রামের একজন পীর সাহেবের সাথে আব্বু বিষয়টা নিয়ে কথা বললেন। তিনি দাদিকে এবং আমাকে একটি তাবিজ দেন, যেহেতু আমরা যে রুমে থাকি সেই রুমেই ঘটনাটা বেশি হয়, এবং বলেন তিনি একদিন আমাদের বাসায় এসে বিষয়টা দেখবেন। কিন্তু ওনার নানার ব্যস্ততার কারণে তিনি আর আমাদের বাসায় আসতে পারেননি। আর এর মাঝে আমরাও গ্রাম থেকে শহরে চলে আসি। গ্রাম থেকে আসার পরে এই উৎপাতগুলো যেন আরও বৃদ্ধি পায়। দাদি মাঝরাতে দেখতে পেত কালো ছায়াটা কিছুটা দূরে ঘোরাঘুরি করছে, কিন্তু আর কাছে আসছে না। হয়তো তাবিজের কারণেই আসছে না। কালো ছায়াটা বিকট শব্দ করত, টেবিলের উপরে হাত দিয়ে ঝরে থাপ্পড় দিত, কাঁচ ভাঙার আওয়াজ করত, রান্নাঘরে থালা বাসন নাড়াচাড়ার আওয়াজ করত, পুরা ঘর জুড়ে হাঁটত। এদিকে আমার চাচাতো ভাই আর চোখে যেদিন ছায়াটা দেখতে পেয়েছিল সেদিন থেকে সেও কেমন একটা নিশ্চুপ হয়ে গেছে। সর্বদাই কেমন একটা ভয়ে ভয়ে থাকত। ছেলেটা আগে অনেক সাহসী ছিল, কিন্তু এই ঘটনার পর থেকে দিনভর সে ভীত হয়ে থাকে। এই ঘটনা দেখে ওর জন্য তাবিজ আনা হয়। এরপর একদিন আম্মুর মনে পড়ে আম্মুর এক দুঃসম্পর্কের আত্মীয় একজন ভালো কবিরাজ। তিনি দূর থেকেই বা ফোনেই ঘটনা শুনেই বলে দিতে পারতেন বিষয়টা আসলে কি হয়েছে বা কি ঘটতেছে। তাই আম্মু দেরি না করে ফোনে ওনার সাথে যোগাযোগ করেন এবং সব কিছু ওনাকে খুলে বলেন। তিনি সবটা শুনে জিজ্ঞেস করেন দাদি যখন ভয় পায় তখন দাদির মুখ কি বেঁকে যায় কিনা। এই কয়দিনে দাদি যতবারই ভয় পেত ওনার মুখ সত্যি সত্যিই কিছুটা বেঁকে যেত, দেখতে ভয়ঙ্কর লাগত। তখন সে কবিরাজ পুরা ঘটনা শুনে বলেন, এটা আর কিছু না, এটা হলো পিশাচ। আর এই জাতীয় পিশাচকে বলা হয় দাও পিশাচ। তিনি বলেন এরা আকারে বেশ লম্বা হয়, নখগুলো অনেক বড় বড় থাকে, মুখের দাঁতগুলোও খুব বড় থাকে। এদের দেহ কালো কুচকুচে হয় এবং এরা একবার কোনো ঘরে বা কোথাও প্রবেশ করলে সহজে সেখান থেকে আর বেরোতে চায় না। এরা যাদেরকে ধরতে চায় মূলত তাদেরকেই দেখা দেয়, অন্য কেউ তাদের খুব একটা দেখতে পায় না। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়াচ্ছে যে এটা দাদিকে ধরতে যাচ্ছে, কারণ তিনি ব্যতীত আর কেউ এই ছায়াটাকে দেখতে পাচ্ছে না। এই কথা শুনে আম্মু ভীষণ ভয় পেয়ে যায় এবং ওনাকে অনুরোধ করে একদিন যেন বাসায় এসে পুরো বাসাটা দেখে এবং দাদির অবস্থা দেখে। তিনিও আশ্বাস দেন যে তিনি একদিন অবশ্যই আসবেন। আম্মু এই বিষয়ে দাদিকে আর কিছু বলেন নাই, কারণ তিনি এমনিতেই ভয়ে আছেন। এসব শুনলে ওনার ভয়ের পরিমাণ আরও বেড়ে যাবে। কিন্তু দাদি একদিন বলেন তিনি তো এতদিন কেবল ছায়াটাকেই দেখতেন, এবার একদম সশরীরে দেখতে পেয়েছেন যে ছায়াটার আসল রূপ কীরকম। ছায়াটা নাকি রান্নাঘরের সামনে দাদির রুমের দিকে মুখ করেই বসেছিল। শরীরে কোনো রকম একটা কাপড় পেঁচানো, নখগুলা লম্বা লম্বা, দাঁতগুলা বড় বড়, কালো লোমে ঢাকা সম্পূর্ণ দেহ, মুখটা দেখতে যে কি বিশ্রী আর ভয়ানক। যেহেতু এটা দাদির থেকে দূরেই ছিল তাই দাদি মনে সাহস জুগিয়ে সূরা আয়াতুল কুরসি পাঠ করেন এবং ঘুমানোর চেষ্টা করেন। দাদির মুখে এমন বিবৃতি শুনে
এবার সবাই নিশ্চিত হলেন এটা পিশাচই। কিন্তু কেন এটা দাদিকেই কেবল ধরতে যাচ্ছে? কি উদ্দেশ্য নিয়ে আমাদের ঘরে এসেছে? এর উদ্দেশ্য কি শুধুই দাদির ক্ষতি সাধন করা, নাকি অন্য কিছু, তা এখনও আমাদের সবার অজানা। কারণ এখনও সেই কবিরাজ আমাদের ঘরে আসতে পারেননি। কিন্তু তিনি বা আসতে এত দেরি করছেন কেন? অপরদিকে গ্রামের সেই পীর সাহেবও যেন কিছু একটা লুকিয়ে গিয়েছিলেন, যা ওনার সাথে কথা বলার সময় আব্বু বুঝতে পেরেছিলেন। এসব যেন রহস্যজনক। সেই রহস্যের বেড়াজালে আটকে রয়েছে আমাদের বাসার প্রতিটি মানুষ। এদিকে পিশাচকে সশরীরে দেখার পর থেকে দাদির মনের ভয় আরও দ্বিগুণ বৃদ্ধি পায়। দিনের বেলায়ও দাদি কোনো রুমে একা থাকতে পারতেন না, সঙ্গে কাউকে না কাউকে বসিয়ে রাখতেন। রাতের বেলায়ও প্রায় প্রতিদিনই 2টা বাজলে তিনি সেই ছায়াটাকে দেখতে পেতেন। ছায়াটা নাকি পুরো রুম জুড়ে ঘুরঘুর করত, কিন্তু দাদির কাছে আসতো না, কারণ তাদের শরীরে পীর সাহেবের দেওয়া তাবিজ ছিল। এমনই এক রাতে হঠাৎ দাদির ঘুম ভেঙে যায় এবং দাদি যা দেখতে পান তাতে ওনার পুরা গা কেঁপে ওঠে। দাদি দেখতে পান আমার মাথার উপর 2টি কালো হাত বাড়িয়ে দেওয়া, এবং মুহূর্তের মাঝেই হাত দুটো দাদির মাথার উপর এসে পড়ে। দাদি ভয়ে ক্রমাগত ঢোক গিলতে থাকেন। দাদি সেদিন কাউকে ডাক না দিয়ে দেখতে চেয়েছিলেন আসলে হাত দুটো কি করে। কালো কুচকুচে 2টা হাত, যা মানুষের আত্মা কাঁপিয়ে দিতে সক্ষম। হাত দুটো কয়েক সেকেন্ডের মতো উপরে ছিল, এবং এরপরেই তাদের মনে হলো হাত দুটো ঝট করে সরিয়ে ফেলেছে। সেই সাথে কানে ভেসে আসে কারো চলে যাওয়ার ধূপধাপ আওয়াজ এবং এক অদ্ভুত চিৎকার শব্দ। এমন শব্দ দাদি কখনো শোনেননি। এদিকে পিশাচের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। দাদিকে ধরতে না পারায় জেদ ও রাগ যেন জেগে বসেছিল। দাদিকে ভয় দেখিয়ে নানাভাবে কাবু করার চেষ্টা করছিলেন পিশাচটি। দাদি প্রায় দেখেন কালো ছায়াটা কোথা থেকে দৌড়ে রান্নাঘরে প্রবেশ করত, এবং রান্নাঘরের জিনিসপত্র ফেলে দেওয়ার শব্দ দাদির কানে ভেসে আসতো। এখন পর্যন্ত ছায়াটাকে কেবলমাত্র দাদিই দেখতে পেতেন। ঘরের অন্য কেউ এখনও সেভাবে দেখতে পাননি। এবার বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিলেন দাদির রুমটা চেঞ্জ করে দেখবেন যে আসলে এই ছায়াটা দাদি যেখানে যায় সেখানেই যায়, নাকি শুধু দাদির রুমেই দেখতে পাওয়া যায়। তো যেইভাবে সেই কাজ, দাদির রুমটা চেঞ্জ করা হলো। দাদির রুম চেঞ্জ করে দাদিকে ছোট চাচুর রুমে দেওয়া হলো। ওই দিন রাত্রে দাদি তার বিছানায় শুয়েছেন। রাত ঠিক 2টা কি 2:30টার মতো বাজে। দাদি তখন রান্নাঘরে থালা বাসন ফেলে দেওয়ার আওয়াজ শুনতে পেলেন। দাদি চোখ খুলতেই দেখতে পেলেন কালো ছায়াটি আবারও হামাগুড়ি দিয়ে তার কাছে আসার চেষ্টা করছে। এটা দেখেই দাদি জোরে চিৎকার দেয়। চিৎকার শুনে সবাই দৌড়ে দাদির রুমে আসে এবং এসে লাইট জ্বালায়। দাদি খেয়াল করেন লাইট জ্বালানোর সাথে সাথেই ছায়াটি আবার অদৃশ্য হয়ে যায়। এ থেকে বোঝা গেল দাদি যে রুমেই যাবেন ছায়াটি সেখানেই যাবেন, যা দাদি ব্যতীত অন্য কেউ দেখতে পাবেন না। এরপর একদিন মাঝরাতে বড় চাচা ঘুম থেকে ওঠেন পানি খাওয়ার জন্য। তিনি যখন ডাইনিং রুমে পানি পান করছিলেন, তখন কেউ যেন ওনার কানে কানে বলছিল, "কি রে, পানি খাচ্ছিস নাকি?" হঠাৎ কানের কাছে এমন ফিসফিস আওয়াজ শুনে বড় চাচা ঘাবড়ে যান। তিনি চারপাশে তাকিয়ে কাউকেই দেখতে পাননি। তিনি বিষয়টা বুঝতে পারলেন এবং দ্রুত নিজের রুমে গিয়ে শুয়ে পড়েন। এই বিষয়টা ক্রমে ক্রমে বাসার সবাইকে অসহ্য করে তোলে। এত আতঙ্ক নিয়ে কি থাকা যায়? তাই আম্মু একদিন বলে উঠলেন, "দেখে আজকে কে আসে। যদি কেউ কিছু দেখে থাকো তাহলে আমাকে ডাক দিবা। আমি একটু তাকে দেখতে চাই। সাহস থাকলে যেন সে আমাকে দেখা দেয়।" সেদিনই মাঝরাতে আম্মু ঘুমের মাঝে শুনতে পান ডাইনিং রুম থেকে কেউ কর্কশ কণ্ঠে বলছে, "সাহস থাকলে এখানে আয়।" এটা শুনে আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি শোয়া থেকে উঠে ডাইনিং রুমের দিকে তাকান, কিন্তু সেখানে কিছু দেখতে পাননি। আম্মু ভাবলেন হয়তো স্বপ্ন দেখছিলেন। তাই আর কিছু না ভেবে ফের ঘুমানোর প্রস্তুতি নেন। তিনি চোখ বন্ধ করতেই আবারও একই কথা শুনতে পান। এবার তিনি সাহস সঞ্চয় করে উঠতে চাইলে আব্বু বাধা দিলেন, "যাওয়ার দরকার নাই, কথাটা আমিও শুনছি।" আম্মু উঠে যেতে চাইল, আব্বু আর দেননি। বলা তো যায় না, যদি কোনো ক্ষতি করে বসে।
সেই একই রাতে আবার ঘটে দাদির সাথে এক নতুন ঘটনা। দাদি ঘুমের মাঝেই ওনার মাথার কাছে কোনো কিছুর উপস্থিতি টের পান। সেদিন কেন যেন দাদি শুয়ে পড়ার সাথে সাথেই ঘুমায় যান। তিনি কোনো রকম চোখ মেলে তাকিয়ে দেখেন ওনার মাথার কাছে একটা 4-5 মাসের বাচ্চা বসে খিলখিল করে হাসছে। তিনি ঝট করে উঠে বসেন এবং উঠে বসতেই বাচ্চাটা এক লাফ দিয়ে বিছানা থেকে নেমে দৌড়ে কোথায় যেন চলে যায়। দাদি অবাক হলেন, বাচ্চাটাকে আগে কখনো দেখেননি তিনি, আর এত ছোট বাচ্চার পক্ষে এগুলা কি করা সম্ভব? কি বাচ্চা, এটা কি পিশাচেরই নতুন রূপ? এদিকে পীর সাহেব আমাদের গ্রামের একজন নামকরা ব্যক্তি। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দেন পীর সাহেব। তাই ওনার ব্যস্ততা বেশি থাকায় তিনি আর আমাদের বাসায় আসতে পারেননি। এদিকে কবিরাজ আসতে দেরি করায় আম্মু আবারও ফোন করে। তখন কবিরাজ বলেন, এই পিচাস যেমন তেমন পিচাস নয়, এটা খুবই শক্তিশালী। এটা একবার যখন বাসায় ঢুকতে পেরেছে তখন কারো ক্ষতি না করে সে বাসা থেকে যাবে না। আর এটা যেহেতু দাদিকেই দেখা দিচ্ছে, তার মানে এটা দাদিরই ক্ষতি করবে। আবার এই পিচারদের নজর নাকি বাচ্চাদের উপরও বেশি থাকে, তাদের বেশি ক্ষতি করার চেষ্টা করে। বাচ্চারা যদি রাতে একা একা ওয়াশরুমে যায় তাহলে এরা সুযোগ বুঝে ওয়াশরুমে থাকা বালতির পানির মধ্যে বাচ্চাদের মাথা ডুবিয়ে নাকি মেরে ফেলে। এমন অহরহ অনেক ঘটনা ঘটতে নাকি তিনি দেখেছেন। আমাদের বাসায়ও আমার ছোট বোন সহ 3 জন কাজিন আছে যারা এখনও ছোট বাচ্চা, তাই তাদেরকে চোখে চোখে রাখার নির্দেশ দেন। তিনি বলেন, এই পিচাস বাসা থেকে চিরতরে দূর করতে চাইলেও ওনার চেয়ে বড় এবং শক্তিশালী কবিরাজের প্রয়োজন। ওনাকে দিয়ে এই সমস্যার সমাধান নাও হতে পারে। দেখা গেল এতে করে হিতে বিপরীত হতে পারে। হয়তো তখন দাদিকে ছেড়ে অন্য কারো ক্ষতি করবে, না হয় কবিরাজ বা তার পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করবে। তিনি তখন জানতে চান এটা শুরু হওয়ার আগে অতিপ্রাকৃত কিছু ঘটেছিল কিনা। তখন আম্মুর মনে পড়ে দাদি যেদিন প্রথম এই কালো ছায়াটা দেখেছিলেন এর 2 দিন আগেই রাত 2টো বা এর কিছুক্ষণ আগে পরে রান্নাঘরে পাতিল পড়ে যাওয়ার শব্দ আম্মুর কানে ভেসে আসে ঘুমের মধ্যেই। এত রাতে হঠাৎ পাতিল পড়ে যাওয়ার শব্দে আম্মুর কাছে স্বাভাবিক মনে হয়নি, তাই শব্দটা শুনে আম্মু আর উঠে দেখতে যাননি। এদিকে দাদি শব্দটা শুনে উঠে গিয়েছিলেন দেখতে, এবং দাদি দেখতে পান একটা পাতিল রান্নাঘর থেকে আসতে আসতে একদম ওয়াশরুমের সামনে এসে পড়ে রয়েছে। রান্নাঘর থেকে একটা পাতিল এত দূর পর্যন্ত কীভাবে এলো দাদিদা বুঝে উঠতে পারছিলেন না। তিনি আর কিছু না ভেবে পাতিল তুলে রান্নাঘরে রেখে আসেন। পরদিন সকালে এ নিয়ে সবার মাঝে আলোচনা হয়, কারণ ঘটনাটা শুধু পাতিল পড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব পড়েছিল পুরো রান্নাঘরের ওপর, যার দরুন রান্নাঘরের সমস্ত হাঁড়ি পাতিল প্লেট বাটি চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কাচের প্লেটগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। রান্নাঘরের জানালা সবসময় খোলাই থাকে। এই পুরো ঘটনাটা শুনে কবিরাজ বলেন, পিচাসটা রান্নাঘরের সেই খোলা জানালা দিয়ে প্রবেশ করে এবং তার উপস্থিতি বোঝানোর জন্য পাতিল ফেলে দেয়। দাদি তখন উঠে সেখানে যাওয়ায় এটা দাদিকেই তার শিকার করে এবং দাদির পিছনে লাগে। যদি আম্মু উঠে আসতেন তাহলে এটা আম্মুকেই তার শিকার বানাতো। এর পরের দিন আবার ঠিক একই সময় আমাদের দরজায় কে যেন বাইরে থেকে অনবরত ধাক্কা দিচ্ছিল। বাসার প্রায় সবাই শব্দটা শুনে, কিন্তু কেউ উঠে দরজা খুলেনি। যদি কারো বিশেষ প্রয়োজন হতো তাহলে বাইরে থেকে নাম ধরে ডাকতো বা কলিং বেল চাপতো, এইভাবে কখনো ধাক্কা দিত না। এবং বাসার সবার ধারণাই সঠিক হয়েছিল। পরদিন আমার বাবা এবং চাচারা বাড়িওয়ালা সহ বাকি সব ফ্ল্যাটের লোকজনদের জিজ্ঞেস করেছিল কেউ গত রাতে আমাদের দরজায় ধাক্কা দিয়েছিল কিনা। সকলেই বলে যে না, কেউ এ কাজ করেননি। বাইরের কোনো মানুষ আসার সুযোগ নেই, কারণ নিচের গেটে সবসময় তালা লাগানো থাকে। এখন আর বুঝতে বাকি রইল না এই ঘটনার মূল রহস্য কী। এবার কবিরাজের কথা মতো আব্বু এবং চাচারা বড় কবিরাজের সন্ধান চালায়।
কিন্তু তেমন কাউকেই খুঁজে পাচ্ছিল না। এদিকে কয়েকদিন ধরে দাদি রাতে সেই কালো ছায়াটাকে আর দেখতে পাচ্ছেন না। বাসার সকলের মনে যে ভয় ভয় ভাবটা ছিল, সে ভাবটাও কিছুটা কমে এসেছে। অধিক রাত পর্যন্ত জেগে থাকলেও কেউ কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হচ্ছেন না এখন আর। তাহলে কি পিশাচটা আমাদের ঘর থেকে চলে গেল? কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরটা এখন আমাদের সবারই অজানা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনাটি। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের ঘটনাগুলো আপনাদের কেমন লাগে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনাদের কাছে কোনো ঘটনা থাকলে তা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমরা প্রচার করি, তাহলে দেরি না করে আজই আমাদের ইমেল করে আপনার ঘটনাটি পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো thehorrordiarybd@gmail.com। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনাটি সুন্দরবনের একটি ঘটনা। সুন্দরবনে কিন্তু বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটে থাকে। সেখানকার লোকাল মানুষের মুখ থেকে অনেক ঘটনা শোনা যায়। এই ঘটনাগুলোর মধ্যে একটি কমন নাম আছে, সেটা হচ্ছে দেও। সুন্দরবনের লোকাল মানুষের মুখে আপনি সচরাচরই এই শব্দটা শুনতে পাবেন। তো চলুন দেরি না করে আমরা আমাদের আজকের পরের ঘটনাটি শুরু করি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আজিজুল হক ভাই। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন সেভাবে আপনাদের পড়ে শোনাই। সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বাঘ, কুমির, হরিণ, শত শত পাখি ও প্রাণীর আবাস এই রহস্যময় জঙ্গলে। তবে এর বাইরেও এক অদৃশ্য জগৎ আছে, যে জগৎ চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সেই জগতের এক ভীতিকর অস্তিত্বের নাম দেও। ঘটনাটি 1997 সালের। তখন আমি বয়সে তরুণ। 3 দিনের জন্য আমরা 4 জন গিয়েছিলাম সুন্দরবনের ভিতরে মাছ ধরতে। প্রথম 2 দিন সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তৃতীয় দিন সূর্য ডোবার ঠিক আগেই হঠাৎ শুরু হলো এক ভয়ানক অভিজ্ঞতা। আমাদের মধ্যে একজনের নাম ছিল রহমান। হঠাৎ করে বলল, আমি একটু দূরে যাচ্ছি। শব্দ শুনলাম। আমরা সবাই বললাম, কোন শব্দ? সে বলল, আমার ভাইয়ের গলা শুনলাম। সে ডাকে, রহমান এদিকে আয়। আমি যাচ্ছি, তোরা থাক। আমরা অবাক হয়ে গেলাম, কারণ তার ভাই তো শহরে, এখানে আসার প্রশ্নই ওঠে না। আমরা চিৎকার করে বললাম, যেও না। কিন্তু রহমান তখন আর আমাদের কথা শুনছেই না। তার গায়ে এক অদ্ভুত উত্তেজনা, চোখ দুটো তার ঘোলাটে হয়ে গেছে। সে হেঁটে চলছে গাছপালার ভিতর দিয়ে ঘন জঙ্গলের দিকে। এদিকে সূর্য ডুবে রাত নেমে এসেছে। আমরা 3 জন সেখানেই অপেক্ষা করছি, কিন্তু রহমান এখনো ফিরে আসেনি। এদিকে রাত বাড়তে আমরা খেয়াল করলাম বাতাসের গতি বদলে গেছে। গাছের পাতাগুলো যেন কাউকে সাবধান করে কাঁপছে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে অদ্ভুতের আওয়াজ, যেন কেউ হাসছে, কেউ আবার দূর থেকে ডাকছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, আমরা যখন সেই আওয়াজের দিকে যাই কিছুই পাই না। এদিকে রাত ঘনিয়ে আস্তে আস্তে ভোর হয়ে আসলো। ভোরের দিকে আমরা সিদ্ধান্ত নিলাম লোকালয়ে ফিরে যাব, কিন্তু রহমানকে ফেলে যাওয়াও তো সম্ভব না। সকালবেলা আমরা লোকালয়ে ফিরে বন বিভাগের লোকজনকে জানিয়ে আবার ফিরে যাই সেই জায়গায়। এবার সবাই মিলে বনের ভিতরে কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করলাম। বেশ কয়েক ঘন্টা খোঁজার পর রহমানকে আমরা গভীর কাদার মধ্যে খুঁজে পাই।
সে তখনও জীবিত আছে, কিন্তু একদম পাগল হয়ে গিয়েছে ভয়ে। রহমান তখন শুধু একটা কথাই বলছিল, দেও দেও। সে আমাকে ডেকেছে আমার ভাইয়ের গলায়, কিন্তু তার চোখ ছিল না, সে মাটির নিচে হাঁটে। তারপর প্রায় 1 বছর ধরে রহমান আর কিছুই বলেনি। তার পুরো শরীর জুড়ে অস্পষ্ট দাগ ছিল। দাগগুলো এমন যেন কেউ তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। এই ঘটনার পরে আশেপাশের মানুষজন এবং স্থানীয়রা বলে, সুন্দরবনের জঙ্গলে দেওয়া আসলেই আছে। সে পরিচিত মানুষের কণ্ঠে ডাকে। দেও যখন কাউকে টার্গেট করে ডাকে, তখন তার মন থেকে স্বাভাবিক বিচারবোধ হারিয়ে যায়, এবং দেওয়ের ডাকে কেউ একবার সাড়া দিলে তাকে ফিরিয়ে আনা খুব কঠিন। দেও থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। বহু জেলে এখনও জঙ্গলের ভিতরে যাওয়ার সময় বনবিবির গানের পুঁথি পড়ে। কেউ তাবিজ নেয় বনবিবির নামে, কেউ আবার জঙ্গলে ঢোকার আগে 3 বার মাটি স্পর্শ করে বলার চেষ্টা করে, আমি আগন্তুক, আমাকে পথ দাও। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি একটি জীবন্ত মিথ। প্রকৃতি ও অতিপ্রাকৃত পাশাপাশি চলে। বিজ্ঞান হয়তো দেওয়ের অস্তিত্ব মানবে না, কিন্তু যারা জঙ্গলের ভিতর থেকে বেঁচে ফিরেছেন, তাদের চোখের ভিতরের সেই ভয়কে আপনি অস্বীকার করতে পারবেন না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের দ্বিতীয় ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের ঘটনাগুলো কেমন লাগে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং তার পাশাপাশি আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান তাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্য হরর ডায়েরির ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন আসমা আক্তার। তো চলুন দেরি না করে তিনি যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন আমরা সেভাবেই শুরু করি। ঘড়িতে সময় রাত 12:14। রাস্তা এখন মোটামুটি ফাঁকা, তেমন কোনো যানজটও নেই। নিজের প্রাইভেট কারের ড্রাইভিং সিটে বসে গুনগুন করতে করতে বেশ ফুরফুরা মেজাজেই গাড়ি চালাচ্ছেন অন্তিক। তার পাশের সিটে বসা স্ত্রী জেরিন। বন্ধু পাবেলের নিমন্ত্রণে অংশ নিয়ে এখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। যদিও পাবেল বারবার বলেছিল এত রাতে না যেতে, তবু অন্তিক নাছুরবান্দা। তার মতে যত যাই হোক না কেন তাকে বাড়ি ফিরতেই হবে। নিজের বাড়ি ছাড়া নাকি ভালোভাবে ঘুম হয় না তার। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়েছিলেন। অন্তিক, জেরিন সহ আরও কয়েকজন খুব কাছের বন্ধু। ভার্সিটি শেষ হওয়ার পর সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এক একজন এক এক দিকে ছড়িয়ে যায়, তাই কারো সঙ্গে কারো দেখা হওয়ার মতো সময় সুযোগ কোনোটাই হতো না। এটা আসলে আমাদের সবার জীবনের কমন ঘটনা। শেষবার সবার দেখা হয়েছিল অন্তিক আর জেরিনের বিয়েতে প্রায় 2 বছর আগে। আজ পাবেল সবাইকে দাওয়াত দিয়েছে তার নিজের বাসায়, কারণ খুব শীঘ্রই সে আমেরিকা চলে যাচ্ছে। দেশ ছাড়ার আগে এই খুশির মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করতে আর সবার থেকে বিদায় নিতেই সেই আড্ডার আয়োজন করে। সারাদিন তারা সবাই মিলে হাসি মজা, গল্প, আড্ডা, গান, খেলাধুলা আর একসাথে দুপুর ও রাতের খাবার খেয়ে দারুণ সময় কাটিয়েছে। শেষে সবাই একে একে বিদায় নিয়ে যায়। অন্তিক আর জেরিনেরই বের হতে একটু দেরি হয়ে যায়। গাড়িতে বসেই অন্তিক আর জেরিন সারাদিনের মজার ঘটনা নিয়ে গল্প করছিল। অন্তিক বলল, আজ অসাধারণ একটা দিন কেটেছে, কে জানে আবার কবে এমন আনন্দের দিন আসবে। তবে আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে খাবারগুলো, বিশেষ করে রাতের খাবারের ইলিশ ভাজাটা। কি বলবো, একেবারে অমৃত। আন্টির হাতের রান্নার জবাব নেই। জেরিন কিছুটা গভীর স্বরে উত্তর দিল, যাই বলো, একটা বিষয় আমার একদম ভালো লাগেনি। তুমি ভাজা মাছগুলো নিয়ে না আসলেও পারতে।
অন্তিক হেসে বলল, আরে আমি নিয়েছি নাকি? ভালো জিনিসকে ভালো বললে কি দোষ? তুমি দেখোনি পাবেল নিজে থেকেই কীভাবে বাড়িতে ভরে দিয়ে দিল। আর বন্ধুর বাড়ি মানে তো নিজের বাড়ি, নিজের বাড়িতে আবার কিসের সংকোচ? জেরেন বলল, তাও এত রাতে মাছগুলো আনা ঠিক হয়নি। অন্তিক কিছুটা বিরক্ত হয়ে বলল, আচ্ছা এটাই সমস্যা কিসে? একই কথা বারবার বলতেছো তুমি। রাতের বেলায় ভাজা মাছ, ভূত প্রেত, এসব কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তুমি এসবই বিশ্বাস করো, আমি করি না। এরপর জেরিন শান্ত গলায় বলল, এসব কুসংস্কার নয়, বিশ্বাস। তবে তোমাকে বলে কোনো লাভ নেই, কারণ তুমি তো যা চোখে দেখো না তা কখনো বিশ্বাস করো না। এরপর অন্তিক দৃঢ়ভাবে বলল, হ্যাঁ অবশ্যই, যেটা আমি চোখে দেখি না সেটা আমি কেন বিশ্বাস করব? যেদিন নিজের চোখে দেখব সেদিনই বিশ্বাস করব। তুমি তো জানো আমি এসব মানি না, তারপরও কেন তাহলে বারবার বলো? জেরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমারই ভালো হয়েছে, আমি বোকা। বারবার বলেছিলাম, ভেবেছিলাম হয়তো একদিন তুমি বললে বিশ্বাস করবে, আসলে এটা আমারই ভুল। এবার অন্তিক হেসে বলল, আচ্ছা বাবা ঠিক আছে, রাতে ভাজা মাছ এনেছি, এর জন্য এত সমস্যা? বাড়ি গিয়ে আমি একাই খাবো, তোমাকে খেতে হবে না। ভূত যদি ধরেও আমাকে ধরবে, তোমাকে নয়। এবার খুশি? আর তাছাড়া পেতনির কাছে তো ভূত যাবে না, তাই না? কথাগুলো বলে অন্তিক জেরিনের দিকে তাকিয়ে হাসতে লাগলো। জেরিন কিছুটা বিরক্ত বোধ করলো, কিন্তু মুখে কিছু বলল না। পাবেলের বাসায় রাতে ইলিশ ভাজা হয়েছিল, যার স্বাদ অন্তিকের কাছে অসাধারণ লেগেছিল। তাই যখন পাবেল তাকে ভাজা মাছগুলো নিয়ে যেতে বলল, সে একবারও মানা করেনি, খুশি মনে হা করে নিয়েছে। যদিও জেরিন বারবার নিষেধ করেছিল, কারণ তার বিশ্বাস এত রাতে ভাজা ইলিশ নিয়ে আসা অশুভ। এরপর গল্প করতে করতে অন্তিক ও জেরিন বাড়ির দিকে চলতে লাগলো। এদিকে গাড়ির ভেতর এসে চললেও হঠাৎ কেমন যেন ভ্যাপসা গরম লাগতে শুরু করলো। অন্তিক আর জেরিন দুজনেই ঘেমে ভিজে গেল। জেরিন গাড়ির রেসের গতি বাড়িয়ে দিল, তারপরও যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই জানালাও খুলে দিল। হঠাৎ তাদের কানে এলো কারো ভারী নিঃশ্বাস নেওয়ার শব্দ। সেই গরম নিঃশ্বাস যেন সরাসরি তাদের ঘাড়ে পড়ছিল। জেরিন এতে ভয়ে কেঁপে উঠল। অন্তিক বারবার লুকিং গ্লাসে পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এবার সাহস সঞ্চয় করে জেরিনও পিছনে তাকালো, কিন্তু কিছুই নেই। আর সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে বিকট শব্দে গাড়ির খোলা জানালাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। গাড়ির ভেতরের লাইটগুলো একে একে জ্বলে উঠতে নিতে শুরু করলো। জেরিন এবার আতঙ্কে চিৎকার করে উঠল। অন্তিক জেরিনকে শান্ত করার চেষ্টা করলো। সে বলল, হয়তো লাইটের সংযোগে সমস্যা হয়েছে, তুমি ভয় পেও না। কিন্তু জেরিনের কানে সেই সান্ত্বনা পৌঁছালো না। সে এক দৃষ্টিতে লাইটগুলোর দিকে তাকিয়ে রইল। হঠাৎ গাড়ির উপরে তীব্র এক শব্দ হলো, যেন ভারী কোনো জিনিস উপর থেকে গাড়ির ছাদে পড়ল। গাড়ি প্রচণ্ডভাবে কেঁপে উঠল, মনে হচ্ছিল এখনই উল্টে যাবে। এরপর থেকে বারবার কিছু একটা উপর থেকে লাফিয়ে লাফিয়ে পড়তে লাগলো। প্রতিবারই ধাক্কায় গাড়ি পুরো তুলে উঠতে লাগলো। অন্তিক প্রাণপণে গাড়ির নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, তার হাত শক্ত করে ধরে আছে জেরিন। কাঁপতে কাঁপতে জেরিন শুধু বলছে, বলেছিলাম মাছগুলো আনতে না। তখন হঠাৎ গাড়ির সামনে সাদা কাপড়ে মোড়া এক অবয়ব দেখা দিল। জেরিন চিৎকার করে বলল, ব্রেক করো। কিন্তু ব্রেক করলে গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অন্তিক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে গাড়ি রাস্তা থেকে ছিটকে গেল, পাশেই রাখা বালির স্তূপের সাথে ধাক্কা খেল। ভাগ্যক্রমে বড় কোনো দুর্ঘটনা হয়নি, তারা অল্পের মধ্যে বেঁচে গেল। বাড়ি ফিরে অন্তিক মাছের বাটিটি টেবিলে রাখলো। কিছুক্ষণ পরে জেরিন বাটিটি খুলে দেখল, ইলিশ মাছের বাটি খালি, যেন কেউ চিটেপুটে পুরো মাছ খেয়ে ফেলেছে। অন্তিক নানান যুক্তি দেখানোর চেষ্টা করলো, বলল হয়তো বালির স্তূপের সাথে ধাক্কা লাগার সময় গাড়িতে পড়ে গিয়েছে, কিন্তু তার নিজের মনই তা মানতে চাইছিল না। রাতে অন্তিক ও জেরিন ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে অন্তিক স্বপ্নে দেখতে পেল সেই ভয়ঙ্কর অবয়ব তাকে আক্রমণ করছে। শুকনো দেহ, লম্বা মুখ,
সাপের মতো জিহ্বা, সাদা বড় বড় চোখ, সব মিলিয়ে এক ভয়ঙ্কর চেহারা। অন্তিক স্বপ্নের মধ্যেই তার হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছে। জোড়াজুড়ির এক পর্যায়ে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে বুঝতে পারল সে স্বপ্ন দেখছে। এবার পানি খেতে অন্তিক রান্নাঘরে গেল, কিন্তু রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরের মেঝেতে পানিতে ভরা, এবং রান্নাঘরের ভিতরে বসেই একটা অবয়ব কি যেন একটা খাচ্ছে। হঠাৎ অবয়বটি অন্তিকের দিকে ঘুরে লাল লাল চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে মাছ খাবি? অন্তিক চিৎকার দিয়ে জ্ঞান হারালো। সকাল হলে জেরিন তাকে সব খুলে বলল। রাতে সে রান্নাঘরে অজ্ঞান হয়ে গিয়েছিল। অন্তিক এবার রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জেরিনকে খুলে বলল, কিন্তু জেরিন তার কথা উড়িয়ে দিয়ে বলল, এটা তোমার মনের ভুল, হয়তো স্বপ্ন দেখেছ। কিন্তু অন্তিক জোর দিয়ে বলল, এগুলো সত্য। যা অদৃশ্য তা মানেই অস্তিত্বহীন নয়। বাতাসকেও তো মানুষ চোখে দেখে না, তবুও তো বিশ্বাস করে। স্রষ্টাকেও তো কেউ চোখে দেখে না, অথচ তার অস্তিত্বে বিশ্বাস করে। তবে স্রষ্টার সৃষ্টিকে অবিশ্বাস করলে কি সেই বিশ্বাস পূর্ণ হয়? অন্তিকের এই প্রশ্নে জেরিন নীরব হয়ে যায়। এই ঘটনার পর থেকে তাদের ঘরে আর কোনো অস্বাভাবিক কিছু হয়নি, এবং এই ঘটনার পর থেকে অন্তিক কখনোই তাদের বাসায় আর ইলিশ মাছ বাজার করে আনেনি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল দ্য হরর ডায়েরির ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় ঘটনাটি। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা, অথবা আপনাদের কাছে যদি এরকম ভয়ের কোনো ঘটনা থাকে তা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনাটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করি, তাহলে দেরি না করে আজই আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনাটি পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো thehorrordiarybd@gmail.com। এছাড়াও আপনারা আপনাদের ঘটনাটি রেকর্ড করে আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনি চাইলে সম্পূর্ণ ঘটনাটি লিখে আমাদেরকে ইমেল করতে পারেন। আপনি যদি চান তাহলে আমরা আপনার পরিচয় গোপন রেখেই ঘটনাটি প্রচার করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্য হরর ডায়েরির ফ্রাইডে স্পেশাল এপিসোড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।